আসসালামু আলাইকুম। সিলেট মানে শুধু জাফলং, সাদা পাথর বা রাতারগুল সোয়াম ফরেস্ট নয়, এই পরিচিত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অপার বিস্ময় লোবাছড়া, যেখানে নদী, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে তৈরি করেছে এক ভিন্ন জগৎ। আর সেই লোবাছড়ার সৌন্দর্যই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সত্যি বলতে এই জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত চিন্তাও করিনি সিলেটের বুকে এতটা অপার্থিব সৌন্দর্য লুকিয়ে আছে। অবাক লাগে এত সুন্দর একটি জায়গা, অথচ শুধু আমি কেন, এখন পর্যন্ত অনেক মানুষ এই জায়গার নাম পর্যন্ত জানে না। আজ আমরা দেখব সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা প্রকৃতির এক নীরব বিস্ময় লোবাছড়া। এখানে রয়েছে স্বচ্ছ লোবাছড়া নদী, দিগন্ত জোড়া সবুজ চা বাগান, আর এমন কিছু দৃশ্য যার চোখে পড়লে মনে হয় প্রকৃতি যেন নিজের মনের সব রং ঢেলে এঁকেছে জীবন্ত এক ছবি। চারপাশের নিঃশব্দতা মনকে নিয়ে যায় অন্য এক শান্ত পৃথিবীতে। এই সৌন্দর্য দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। মনে হচ্ছিল আরো আগে কেন আসিনি এখানে। হয়তো কিছু জায়গা শুধু ছবিতে বা ভিডিওতে দেখে মন ভরে না। লোবাছড়া তেমনই একটা জায়গা যার সৌন্দর্য হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। গন্তব্য সিলেট শহর। ঢাকা থেকে সিলেট রুটের নন এসি বাস ভাড়া সাধারণত 740 টাকা, আর যদি এসি কিংবা স্লিপারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 900 থেকে 1500 টাকার মধ্যে। চাইলে ট্রেনেও যেতে পারবেন, সেক্ষেত্রে শ্রেণীভেদে ভাড়া 410 টাকা থেকে 1465 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা থাকলে অন্তত 10 দিন আগেই টিকিট কেটে রাখা ভালো, কারণ পরে টিকিট পাওয়া বেশ মুশকিল ব্যাপার। অলরেডি সিলেটের হুমায়ুন চত্বরে নেমে গেছি। বাসটা আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। এখান থেকেই সকালের নাস্তা শেষ করে তারপরে যাব সুবানীবাগের উদ্দেশ্যে। হুমায়ুন চত্বর থেকে লোকালি চলে যাব সোবানীঘাটের উদ্দেশ্যে। এখান থেকে 20 টাকা ভাড়া নেবে, বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। হুমায়ুন চত্বর থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসছি সোবানীঘাটের উদ্দেশ্যে। এখান থেকে লোকাল বাস পাওয়া যায় সরাসরি কানাইঘাট যাওয়ার জন্য। সেই বাস ছাড়বে 8টা 5 মিনিটে, সেজন্যই অপেক্ষা করতেছি। আবার চাইলে আপনারা ভেঙেও যেতে পারবেন। সেক্ষেত্রে জাফলংয়ের যে গাড়িগুলো আছে সেগুলোতে যদি উঠে দরবস্ত নামের একটা জায়গা আছে সেখানে নেমে যান। দরবস্ত থেকে আবার সিএনজিতে করে যেতে হবে কানাইঘাটের উদ্দেশ্যে। আমরা সরাসরি কানাইঘাট যেতে যাচ্ছি, এজন্য একটু ওয়েট করতেছি। বাস আসলে সরাসরি যে বাস আছে সে বাসে চলে যাব। সোবানীঘাট থেকে কানাইঘাট যাওয়ার দিনের প্রথম বাস ছেড়ে যায় সকাল 8টা 5 মিনিটে। এই রুটে বাস ভাড়া জনপ্রতি 100 টাকা, আর এই রাস্তা পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। প্রায় 2 ঘন্টা পরে চলে আসছি কানাইঘাট। এখানেই কিন্তু বাসটা নামিয়ে দেয়, আর এখান থেকে আমরা চলে যাব টলার ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে টলারে করে আবার যেতে হবে লোবাছড়ার দিকে। কানাইঘাটের পূর্ব যে বাজার আছে এখানে কিন্তু রয়েছে টলার ঘাট। তো এখান থেকে আপনারা যদি লোকাল টলারে যান সেক্ষেত্রে লোবাছড়ার যে মুলাগুল বাজার আছে সেখানেই আপনাদের নামিয়ে দেবে। আর এই যে দেখেন সিরিয়ালে কিন্তু টলারগুলো দাঁড়িয়ে আছে। টলারে উঠে গেছি, আর এই কানাইঘাট থেকে যাচ্ছি এই লোবাছড়ার মুলাগুল বাজার নামের একটা জায়গাতে। লোকাল ট্রলারগুলো সে বাজার পর্যন্তই যায়, সেই বাজারে যেয়ে তারপরে ঘুরে দেখার চেষ্টা করব। কানাইঘাটের পূর্ব বাজার এলাকায় রয়েছে টলার ঘাট, যেখান থেকে প্রতি 20 মিনিট পরপর ইঞ্জিন চালিত নৌকাগুলো ছেড়ে যায় লোবাছড়ার মুলাগুল বাজারের উদ্দেশ্যে। মূলত ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা স্বচ্ছ পানির লোবা নদী এবং সুরমা নদীর সঙ্গমস্থল হয়ে ট্রলারগুলো এগিয়ে চলে। নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের ছোট্ট ট্রলার। চারপাশে শান্ত জলরাশি আর হালকা বাতাসের ছোঁয়া, ইঞ্জিনের মৃদু শব্দের সাথে মিশে আছে প্রকৃতির অপার নীরবতা।
এই নদীপথ ধরে সামনে এগোতেই দূরে চোখে পড়ে উঁচু উঁচু পাহাড়, যেন সবুজ চাদর গায়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির নীরব প্রহরী হয়ে। আসলে এগুলো ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তা পাহাড়, যা বাংলাদেশের সীমান্ত থেকে স্পষ্টভাবে হাতছানি দিয়ে ডাকে। পাহাড়ের গা ছুঁয়ে ভেসে আসা ঠান্ডা বাতাস মুহূর্তেই মনটাকে অন্যরকম শান্তিতে ভরিয়ে তোলে। নদীর দুই পারে ছড়িয়ে আছে সবুজের অসীম মায়া, কোথাও ছোট ছোট জনপদ, আবার কোথাও নদী থেকে পাথর উত্তোলনের ব্যস্ততা। মায়ায় জড়ানো এমন দৃশ্য দেখতে দেখতেই ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। কানাইঘাট থেকে চলে আসছি মুলাগুল বাজার। আর এই যে দেখেন, এটাই হলো সেই মুলাগুল বাজার। এখানে আসতে 80 টাকা করে জনপ্রতি ভাড়া দেওয়া লাগছে। এখান থেকেই এই মুলাগুল বাজার থেকেই একটা বাইক ভাড়া করে নেব, তারপরে ঘুরে দেখবো এই লোবাছড়ার আসল সৌন্দর্য। মুলাগুল বাজার থেকে 1000 টাকায় লোবাছড়ার সৌন্দর্য দেখার জন্য একটি বাইক ভাড়া করে রওনা দিয়েছি সীমান্তবর্তী একটি গ্রামের দিকে। 0.0 কতক্ষণ লাগবে এখান থেকে গাড়িতেই সামনে মনে হলে যাওয়ার পরে তো আর এইদিকে আর রাস্তা নাই, বুঝছেন? আমরা পাহাড়ের দিকে উঠে যাবো। পাহাড়ের দিকে উঠলে মনে করেন 30 মিনিট হাঁটা লাগবে পাহাড়ের উপরে দিক। 30 মিনিট হাঁটা লাগবে আমাদের। জি জি। মুলাগুল বাজার থেকে গ্রামীণ রাস্তা ধরে চলে আসছি একটা গ্রামে। এখান থেকেই আমাদের হাঁটা শুরু হবে। প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। হেঁটে যেতে হবে 0 পয়েন্টের দিকে। লোবাছড়ার সবচেয়ে সুন্দর যে জায়গাগুলো আছে এর মধ্যে 0 পয়েন্ট কিন্তু অন্যতম। ভাইজান কতক্ষণ লাগবে মানে 0 পয়েন্ট পর্যন্ত যাইতে? 40 মিনিট। 40 মিনিট না? 40 মিনিট পাহাড়ি রাস্তা ধরে হেঁটে আমাদের যেতে হবে। এই গ্রামের নাম হলো বড় গ্রাম। আর এই গ্রাম থেকে আমরা হাঁটা শুরু করছি। একটা পাহাড়ের পাশ দিয়ে হাঁটছি, এটা বাংলাদেশেরই পাহাড়। আর এই পাশে দেখেন কত চমৎকার বাড়ি, দেখতেই কত ভালো লাগতেছে। একদম সবুজের মাঝখানে 2-3টা বাড়ি। আর এই যে এই রাস্তাটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি হেঁটে চলেছি সামনের দিকে, ছোট ছোট পাহাড়ের পাশ ঘেঁষে। চারপাশে শুধু সবুজের নীরবতা আর প্রকৃতির মায়া। প্রতিটা পথ যেন নিয়ে যাচ্ছে নতুন কোনো সৌন্দর্যের দিকে। আর একটু সামনে এগোতেই চোখে পড়ে এমন এক দৃশ্য যা লোবাছড়ার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই রাস্তা দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে নামলাম। এখানে দেখেন লোবাছড়া যে নদীটা আছে সেটা দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো। আমরা কিন্তু আরো কাছে যাব। আর ওই দিকে রয়েছে 0 পয়েন্ট। লোবাছড়া নদীর পার ধরে হাঁটতেছি। এই নদীর উৎপত্তি স্থল হলো ইন্ডিয়াতে, বাংলাদেশে প্রবেশ করেছে। অসাধারণ চমৎকার দেখতে, পানিগুলো খুবই স্বচ্ছ এবং সুন্দর। আমি যখন ভাবছিলাম যে লোবাছড়া আসবো তখন জানতাম যে লোবাছড়া সুন্দর, তবে এতটা সুন্দর তা আসলে চিন্তাও করতে পারিনি। নদীর তীর ঘেঁষে এগিয়ে চলেছি 0 পয়েন্টের দিকে। যত সামনের দিকে যাচ্ছি ততই যেন প্রকৃতি তার সৌন্দর্যের নতুন নতুন রূপ মেলে ধরছে। একপাশে শান্ত নদী, অন্য পাশে সবুজে ঢাকা পাহাড়, মাঝখানে ছোট্ট এই পথটুকু যেন স্বপ্নের কোনো দৃশ্য। ইন্ডিয়া বাংলাদেশের একদম বর্ডারে কিন্তু আমরা আছি। আর এটাকে বলে 0 পয়েন্ট। লোকাল লোকেরা মাছ ধরতেছে। বড় বড় যত পাহাড় আছে সেই পাহাড়গুলো ইন্ডিয়াতেই পড়েছে, তবে এখান থেকে দেখতে কিন্তু চমৎকার লাগে। অসাধারণ সুন্দর এই লোবাছড়া নদী। আর সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা ইন্ডিয়াতে পড়েছে। 0 পয়েন্টে দাঁড়িয়ে সামনে দেখা যায় ভারতের বিশাল সব পাহাড়। দূর থেকে চোখে পড়ে দুইটি পাহাড়কে যুক্ত করা একটি সুন্দর ব্রিজ। চারপাশের সবুজ আর নদীর দৃশ্য মিলে জায়গাটাকে করেছে অসম্ভব সুন্দর। তবে এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই সৌন্দর্য দূর থেকেই উপভোগ করতে হয়।
অনেকক্ষণ যাবত এই জিরো পয়েন্টে ছিলাম। চমৎকার একটা জায়গা, মানে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন। এখন একদম যেই সৌন্দর্যটা আছে সেটা কিন্তু দেখতে পাবেন। এখানে একদমই পর্যটক নেই বললেই চলে। এখন পর্যন্ত এই জায়গাগুলা পর্যটকদের কাছে তেমন বেশি পরিচিত না, মানে পর্যটক আসে না বললেই চলে। এই সৌন্দর্য দেখলে কখন যে সময় চলে যায় তা বোঝা যায় না। তবে আরো সুন্দর কিছু জায়গায় যেতে হবে, দেখতে হবে প্রকৃতির অপরূপ সুন্দর রূপ। তাই ফিরে যাচ্ছি সেই একই পথে যে পথে এসেছিলাম। সেই গ্রামে পৌঁছানোর পর যাচ্ছি সুন্দর একটি চা বাগান দেখতে আমাদের বাইকে চড়ে। তবে রাস্তার এমন সৌন্দর্য দেখে থামতে বাধ্য হলাম। সামনে হলো লোবাছড়া নদী আর আমার পিছনে আছে লোবাছড়া চা বাগান। এই জায়গা থেকে অসাধারণ সুন্দর লোবাছড়া নদীর যেমন ভিউ দেখা যায়, তেমনই এই চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই দেখেন কত চমৎকার, যত দূর চোখ যাবে চা বাগানের সমাহার দেখতে পাবেন এখানে। লোবাছড়া চা বাগান প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যি এক দারুণ জায়গা। চারপাশের সবুজ পাহাড়, শান্ত নদী আর বিস্তীর্ণ চা বাগান মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই চা বাগান সিলেট অঞ্চলের পুরনো চা বাগানগুলোর মধ্যে একটি। এখানে উৎপাদিত চা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। লোবাছড়া নামটি এসেছে পাশ দিয়ে বয়ে যাওয়া লোবাছড়া নদী থেকে। নদীর স্বচ্ছ পানি, পাথর আর পাহাড়ি পরিবেশ এই জায়গাটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। বর্ষাকালে নদীর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়, আর শীত এলে চারপাশে ছড়িয়ে পড়ে এক শান্ত নীরবতা। এই এলাকার সবচেয়ে সুন্দর দিক হলো এখনো এখানে প্রকৃতির আসল সৌন্দর্য অনেকটাই অক্ষত রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এসে মনে হয় যেন প্রকৃতির খুব কাছে চলে এসেছি। যারা প্রকৃতি, নদী আর নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য অবশ্যই লোবাছড়া চা বাগান এসে একবার হলেও ঘুরে দেখা উচিত। লোবাছড়া যে চা বাগান আছে এটার একদম গেটের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন না, অনুমতি লাগবে অবশ্যই। এটার যে মালিক আছে তার। গেটের বাইরেও অনেক চা বাগান আছে, সেখানে আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন। একশো 1 বছর আগের একটা ব্রিজের সামনে আছি। এই যে দেখেন, এটা ব্রিটিশ আমলে বানানো এই ব্রিজটা। 1925 সালের এপ্রিল মাসে এই ব্রিজটা কিন্তু উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত প্রায় 101 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত এই ব্রিজে মানুষ চলাচল করে, তবে একেবারেই ভাঙাচুরা হয়ে আছে এখন। আর এই ঐতিহাসিক ব্রিজটা দেখার জন্যই এই জায়গাটাতে আসলাম। একদম পাশেই কিন্তু যেই চা বাগানটা আছে, এখান থেকে 5 মিনিট লাগে এখানে আসতে। আপনারা আসলে দেখে যেতে পারেন। ব্রিটিশ আমলে চা বাগানের যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও আজও ব্রিজটি দাঁড়িয়ে আছে, তবে ব্রিজটি এখন একদমই ভাঙাচোরা। চারপাশের সবুজ চা বাগান, নিচ দিয়ে বয়ে চলা নদী আর পাহাড়ি পরিবেশ জায়গাটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এখানে দাঁড়ালে মনে হয় যেন সময় কয়েক দশক পেছনে ফিরে গেছে। ব্রিটিশ আমলের সেই ইতিহাস আর প্রকৃতির মায়াবী সৌন্দর্য একসাথে মিলেমিশে তৈরি করেছে অন্যরকম এক অনুভূতি। বর্তমানে এই ব্রিজটি শুধু স্থানীয় মানুষের চলাচলের পথ নয়, সাথে ইতিহাসের সাক্ষী হয়েও দাঁড়িয়ে আছে। মঙ্গলপুর সেই গ্রামে চলে আসছি। মানে চমৎকার কিছু দৃশ্য দেখতে পাবেন এই জায়গা থেকে, অসাধারণ। দেখেন, আর এই পাশে
ছোট ছোট কিছু ঘরবাড়ি রয়েছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, মানে সম্পূর্ণটা মিলেই এই মঙ্গলপুর। আর এখানে যারা বসবাস করে সবাই কিন্তু গারো সম্প্রদায়ের। সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলোই কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। আপনাদের বাড়ি কি এদিকে? আপনাদের এখানে কয়টা ফ্যামিলি থাকে এই গ্রামে? তাকে 30-35 হইব, 40। 40 ফ্যামিলির মতো নাকি? আর সবাই কি গারো সম্প্রদায়ের আপনারা না? সব গারো, সব গারো না? আপনাদের ধর্ম কি? খ্রিস্টান। খ্রিস্টান? কি চাকরি করে? আমরা আসছি ঘুরতে আপনাদের এখানে। বাংলাদেশ ভারত সীমান্তের একদমই কাছে অবস্থিত মঙ্গলপুর গ্রাম। এখানে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ, যাদের অধিকাংশই জীবিকার জন্য কৃষিকাজের উপরে নির্ভরশীল। ছোট্ট এই গ্রামে প্রায় 35 থেকে 40টি পরিবার বসবাস করে। তারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানেই তারা বসবাস করে আসছে। গ্রামের বেশিরভাগ মানুষই বলতে গেলে দরিদ্র। সীমান্তবর্তী দুর্গম এলাকায় থাকার কারণে এখনো অনেক মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও সরকারি অনেক সুযোগ সুবিধাই এখানে পৌঁছায় না। তবুও তাদের জীবনে আছে সরলতা, পরিশ্রম আর একে অপরের প্রতি গভীর আন্তরিকতা। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই মানুষগুলো আজও নিজেদের সংস্কৃতি ও জীবনধারা ধরে রেখেছে। এই যে এখানে একটা গারো সম্প্রদায়ের লোকেদের ঘরে প্রবেশ করেছি। এখানে কিন্তু এইরকম ভাবে ওনারা থাকে। এই দেখেন ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে বিছানা আছে, অল্প কিছু জিনিসপত্র নিয়েই ওনারা এভাবে বসবাস করে এই দুর্গম জায়গায়। খুবই কষ্টে বসবাস করে এই জায়গাটাতে, কোনো সুযোগ সুবিধা কিন্তু পায় না ওনারা সরকারিভাবে। সত্যি বলতে এত সুন্দর একটা জায়গা, মন বলছে আরো একটা দিন থেকে যায় এখানে। তবে ওই যে ইট পাথরের শহর, তার ব্যস্ততা ডাকছে আমাকে। আবার আসবো ইনশাল্লাহ এই লোবাছড়ায়, হয়তো নতুন কিছুর খোঁজে।